হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। আমার ঠিকানা হলো রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তো তোমরা প্রত্যেকে কমেন্ট করছো, যদি কমেন্টে একটু জানাতে পারো যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো বা কোন শহর থেকে বলছো, তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার অনলাইন ছাত্ররা কে কোথা থেকে দেখছে ভিডিওগুলো, আমিও জানতে পারবো। ঠিক আছে, তো আমরা তো ইউনিট 2 এ ক্লাস শুরু করেছি, তার মানে হচ্ছে 6 নম্বর অধ্যায় ক্লাস করছি। একটা ক্লাস হয়েছে, আজকের ক্লাসে 6 নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা 6 নম্বর অধ্যায় থেকে অনুশীলনী সলভ করব। তো 6 নম্বর অধ্যায়ের নাম কিন্তু আমাদের হচ্ছে কি অ্যালগরিদম ফান্ডামেন্টাল। ঠিক আছে, তো অ্যালগো মানে স্টেপ বাই স্টেপ প্রসেস। যারা নতুন প্রত্যেককে অবশ্যই বলবো এই ক্লাসে প্রথম ভিডিওটা দেখে আসো, সবাই চ্যানেলে চলে যাও। মানে এই ভিডিওর আগেরটাই হচ্ছে কিন্তু 6 নম্বর ক্লাসে প্রথম ভিডিও, ডে 1 ক্লাস। তাছাড়া অবশ্যই প্লে লিস্টে যাও, প্লে লিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিওগুলো বানানো আছে। ঠিক আছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা প্লে লিস্টে খালি একবার ঢোকো, সমস্ত কিছু পেয়ে যাবে। আর সবাইকে একটা কথা আবার বলার, অবশ্যই প্রশ্নগুলো বড় বড় মাপে লেখা আছে, কারণ তোমাদের কিন্তু আবার এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। আমি চাইলে কিন্তু তোমাদেরকে প্রচুর এমসিকিউ করাতে পারি প্রথমেই, চ্যাপ্টার না বুঝিয়ে। তাতে লাভের লাভ কিচ্ছু হবে না, একটাও মুখস্থ হবে না। যেটা আমার পড়ানোর ধরন, আমি যেভাবে পড়িয়ে আসছি, তোমাদের অবশ্যই বিষয়টা সম্বন্ধে জানতে হবে ভালো করে। জানলে পরে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো আমরা কিন্তু আগের ক্লাসে ফ্লোচার্ট শুরু করে দিয়েছিলাম, দুটো আমাদের ফ্লোচার্ট হয়েছে। একটা হয়েছিল কি দুটো সংখ্যার যোগফল, আরেকটা হচ্ছে 3টে সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করা। তো ফ্লোচার্টটা আমি আরেকবার শুরু করছি, তার আগে অবশ্যই বলবো ফ্লোচার্ট বানানোর সময় আমাদেরকে চিহ্নগুলো মনে রাখতে হবে। এই চিহ্ন দিয়ে তোমার ফ্লোচার্ট স্টার্ট করতে হয়, স্টপ করতে হয়। এই প্যারালোগ্রাম মানে সামান্তরিক চিহ্ন দিয়ে তোমাদেরকে ইনপুট বক্স আউটপুট বক্সের কাজ হয়। চারকোনা বক্স মানে আয়তক্ষেত্র দিয়ে তোমাদের প্রসেসের কাজগুলো হয়। প্রসেস মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো এখানে হবে। এটা হচ্ছে ফ্লো লাইন, থেকে কোথায় কাজটা হবে ওটা দেখা যাবে। আর একটা আছে ডিসিশন বক্স, রম্বস টাইপের, এর মধ্যে কি হবে সত্য মিথ্যা, ইয়েস নো, সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ এই বক্সের মধ্যে হবে। আর এটা হচ্ছে কানেক্টার বক্স। কানেক্টার ব্যবহার খুবই কম তোমার এখানে, যা জেনে রাখো। ঠিক আছে, তোমাদের এমসিকিউতে আসতে পারে কোন বক্সটার কাজ কি, এগুলো আসতে পারে। তো আজকে আমরা ক্লাস শুরু করছি এই প্রশ্ন থেকে। এখানে দেখো দেওয়া আছে দুটি সংখ্যার মধ্যে ছোট এবং বড় সংখ্যা বের করো। দেখো, তোমাকে এটা প্রোগ্রামিং করতে হবে। দুটো সংখ্যার মধ্যে কে ছোট কে বড় তুমি কি করে বুঝতে পারবে? প্রথমত আমি জানি না যে এখানে সংখ্যা কী কী বলা আছে। আমি জানি সংখ্যাটা 5 না 6 না 7 না 8 না 10, জানি না। যখন আমরা জানি না তখন আমরা কী করি, মনে করি আমার কাছে x টাকা আছে, মনে করি আমার কাছে y টাকা আছে, মনে করি সংখ্যাটা হচ্ছে x, y। তাই করলাম, ফ্লোচার্ট শুরু করলাম স্টার্ট বক্স দিয়ে, ইনপুট নিয়ে নিলাম x, y। আমি তো জানি না, তাই ইনপুট নিয়ে নিলাম x, y। ওকে, এবার তীর চিহ্ন নিচে দিলাম। এবার হচ্ছে সিদ্ধান্তের বক্স, রম্বস বা ডায়মন্ড শেপস। ইজ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এক্সটা বড় হয় ওয়াই থেকে। দেখো আমি তোমাকে লজিক্যালি বলছি, যদি এক্স বড় হয় ওয়াই থেকে, হয় একটা হবে ইয়েস, এটা হবে ইয়েস, এখানে ইয়েস লিখতে হবে, এটা হবে নো। ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে কী হবে, প্রিন্ট এক্স ইজ বিগার দ্যান ওয়াই, তাই না? তাহলে এদিকে এসে স্টপ হয়ে যাবে। আর যদি এক্স ওয়াই থেকে বড় না হয় তবে কী হবে, নো, প্রিন্ট ওয়াই ইজ বিগার দ্যান এক্স, এদিকে এসে স্টপ হয়ে গেল। এই হলো তোমাদের দুটো সংখ্যার মধ্যে কে ছোট কে বড় বের করার ফ্লোচার্ট। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখি বৃত্তের পরিধি বের করো এবং ক্ষেত্রফল বের করো। আচ্ছা, বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের জানতে হবে সূত্র। পরিধি মানে হচ্ছে 2 × পাই × আর, 2πr। আর কি আছে, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। সূত্র জানতে হবে। তো যখন আমি দুটো সূত্র জেনে গেলাম, দুই একটা সংখ্যা, পায়ের মান 3.142, আর হচ্ছে ব্যাসার্ধ, আর তো আমি জানি না। আর তুমি যদি ব্যাসার্ধই না জানো তবে তুমি পরিধি বা ক্ষেত্রফল কী করে বের করবে? তাই আমি ধরে নিলাম, স্টার্ট করলাম ইনপুট রেডিয়াস ভ্যালু আর। আমি রেডিয়াসটা নেব ইনপুট হিসাবে,
যেটা স্টোর হবে কোথায়, আর এর মধ্যে স্টোর হবে। ইনপুট রেডিয়াস ভ্যালু আর, ঠিক আছে, আমি আরটা নিয়ে নিলাম ইনপুট হিসাবে। এবার পেরিমিটার মানে পরিধি, পেরিমিটার ব্র্যাকেটে পি সমান সমান 2 ইন্টু পাই ইন্টু আর, পেরিমিটার বের করা হয়ে গেল। এরিয়া ব্র্যাকেটে এ ইকুয়াল কী গেলাম, পাই ইন্টু আর ইন্টু আর, তাহলে পাই আর স্কোয়ার হয়ে গেল। এবার প্রিন্ট করে দাও পি কমা এ, বা তুই দুবার করতে পারো প্রিন্ট, প্রিন্ট পেরিমিটার প্রিন্ট এরিয়া হয়ে গেল, প্রিন্ট লাস্টে স্টপ। তাহলে কী হলো, রেডিয়াসকে নিলাম ইনপুট হিসাবে, তারপর রেডিয়াস দিয়ে আমি পেরিমিটারের ফর্মুলা লাগিয়ে দিলাম, ক্ষেত্রফলের ফর্মুলা লাগিয়ে দিলাম, তারপর প্রিন্ট করে দিলাম, বাস গল্প শেষ। এবার দেখে নেব সিউডো কোড ব্যাপারটা কী। তাহলে কিন্তু আমাদের দেখো, তাহলে কিন্তু আমাদের সিলেবাস থেকে ফ্লোচার্ট হয়ে গেল। এবার দেখবো সিউডো কোড, বাকি আছে সিউডো কোড থেকে এইটুকু, ঠিক আছে। দেখে নিন সিউডো কোড বইয়ে কীরকম দেওয়া আছে একবার। সিউডো কোড কোথায় গেল, এটা সিউডো কোড, আচ্ছা দেখে নিন। সিউডো কোড কি, আমরা কোনো হিসাব নিকাশ করার ক্ষেত্রে হিসাবে একটি খসড়া করে থাকি, ওকে। সেই খসড়া হিসাবটি চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এবং হিসাবটি নির্ভুলভাবে চূড়ান্ত করতে সাহায্য করে। স্বাভাবিক, তোমার বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে বা অনুষ্ঠান আছে, তুমি একটা খসড়া হিসাব করছো যাতে তোমার পরবর্তী হিসাব করতে সুবিধা হয়। তাই একইভাবে কোনো প্রোগ্রাম রচনার আগে প্রোগ্রাম কিভাবে কাজ করবে, অর্থাৎ সেই প্রোগ্রামের ধরন কী হবে, নির্দেশগুলো কীভাবে পরপর কাজ করবে, সেই প্রকাশ করাকেই বলা হয় সিউডো কোড, মানে মূল কোড। বুঝতে পেরেছ, কোনো প্রোগ্রাম লেখার আগে প্রোগ্রামটা কী করে কাজ হবে, কীভাবে পরপর প্রসেসগুলো হবে, সেই যে কোডটা ওটা হচ্ছে সিউডো কোড, ঠিক আছে। সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ কি ছদ্ম বা কৃত্রিম কোড। তুমি কৃত্রিম একটা খসড়া বিল বানাচ্ছ, ওটা কিন্তু ফাইনাল বিল না, বুঝতে পারলেন। অর্থ আক্ষরিক অর্থে সিউডোকোড প্রকৃত কোনো প্রোগ্রাম নয়, একটা ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে। প্রকৃত প্রোগ্রাম বা চূড়ান্ত অ্যালগরিদম তৈরির আগে সিউডোকোড তৈরি করা হয়। এখনও উদাহরণসহ দুটি সংখ্যার যোগফলে সিউডোকোড দেওয়া হলো। আমি দুটো সংখ্যা যোগ করবো, তাহলে কী করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, ইনপুট ফার্স্ট নাম্বার, ইনপুট সেকেন্ড নাম্বার, সাম করলাম, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যোগ করলাম, আউটপুট সাম, স্টপ। এটা কিন্তু আমার অ্যালগো না, এটা আমার সিউডো কোড। এবার তুমি এর উপর বেস করে তুমি অ্যালগরিদম লেখো, প্রোগ্রাম লেখো, ফ্লোচার্ট বানাও, সবই হয়ে যাবে। তাহলে মধ্যে কথা বুঝতে পারলে সিউডো কোড মানে হচ্ছে একটা প্রাথমিক কোড যেটা আমাদের প্রোগ্রাম লিখতে বা করতে সাহায্য করবে, হয়ে গেল। এবার সিউডো কোডে কী সুবিধা, তোকে আমি নোটসেও তাই করিয়েছি। সিউডো কোড কী তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, সিউডো কোডের অর্থ কী, কোন শব্দ থেকে সিউডো কোড এসছে, উদাহরণটা আমি বলে দিলাম, 2 নাম্বারের যোগের উদাহরণ দেওয়া আছে। এবার দেখবো সিউডো কোড ব্যবহারে কী কী সুবিধা আছে। আমি বুক থেকেই পড়ি, একই লিখিয়েছি আমি। একই লেখানোর অর্থ, আমি যখন কাউকে পড়াই আমি ওদেরকে লেখাই, লেখার পরে কী হবে, আমি যখন বলছি তোমাকে শুনছো, তোমার যদি লেখাটা প্র্যাকটিস করো তোমাদের কিন্তু ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে। না হলে অবশ্যই বলবো ভিডিওগুলো ডাউনলোড করে রাখো, তোমাদেরও সুবিধা হবে বারবার দেখতে। সিউডো কোডের মাধ্যমে প্রোগ্রামার সহজেই প্রোগ্রামের মূল বিষয়বস্তু প্রকাশ করতে পারে, ওকে। সিউডো কোডকে খুব সহজেই কোনো কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়। তুমি তো একটা মেন কোড লিখছো, সেই কোডটাকে তুমি যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবে। এটি লেখার কোনো নির্দিষ্ট পদ্ধতি না থাকায় প্রোগ্রামার ডিজাইনাররা সিউডো কোড লেখার সময় তার নিজস্ব পদ্ধতি, মানে কোনো নিয়ম নেই, তুমি তোমার মতো করে লিখতে পারো। 4 নাম্বার, সিউডো কোড ব্যবহার করে প্রকৃত কোড বা চূড়ান্ত প্রোগ্রাম লেখা যেমন সহজ, তেমনি সিউডো কোডগুলিকে সংক্ষিপ্ত হয়, ফলে সহজে মানে পাঠযোগ্য পরিবর্তন করা সহজ, ওকে। এবার যা সুবিধা আছে তার অসুবিধা থাকতেই হবে। কী অসুবিধা আছে, সিউডো কোড যেহেতু কম্পাইলার বা এক্সিকিউট করা যায় না, তাই কম্পিউটার ব্যবহার করে এর সঠিকতা বিচার করা যায় না। মানে তুমি কোডটা ভুল না ঠিক লিখেছো, এটা কম্পাইল করা যাচ্ছে না, এটা তোমার হাতে লেখা কোড, তাই এটাকে চেক করার কোনো উপায় নেই। সিউডো কোড লেখার জন্য কোনো স্বীকৃত মান নেই, ফলে ডিজাইনারের ওপর নির্ভরশীল, এর কোনো নিয়ম নেই, তাই তুমি যেভাবে লিখবে তোমার উপরে বিশ্বাস করতে হবে আমাকে। আচ্ছা, এবার সিউডো কোড লেখার কিছু নিয়ম আছে। কী নিয়ম আছে, সিউডো কোড অবশ্যই স্টার্ট এবং স্টপ দিয়ে আবদ্ধ থাকবে, যেমন তাই আছে স্টার্ট আর স্টপ দিয়ে আবদ্ধ হয়েছে। সিউডো কোড সর্বদা সংক্ষিপ্ত হবে, যত কম ভাষায় পারবে লিখবে। সিউডো কোড সর্বদা ইনপুট, রিড, গেট ইত্যাদি স্টেটমেন্টের সাহায্যে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করা হয়। প্রিন্ট, ডিসপ্লে ইত্যাদি স্টেটমেন্টের মাধ্যমে সিউডো কোডকে ফলাফল দেখানো হয়। উপযুক্ত গাণিতিকভাবে সিউডো কোড লিখতে হয়
কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভর করে সিউডোকোড লেখা যাবে না। আর 6 নম্বর কি, সিউডোকোডে নিম্নলিখিত 6টি প্রোগ্রামিং গঠনকে উপস্থাপন করতে পারে, মানে হোয়াইল স্টেটমেন্ট, সিকোয়েন্স, কেস, রিপিট, আনটিল, ইফ দেন এলস, ফর, যা প্রায়শই কিওয়ার্ড হিসাবে উল্লেখ করা হয়, যা অ্যালগরিদমের নিয়ন্ত্রক প্রবাহকে চিহ্নিত করে। ঠিক আছে, এই হলো আমাদের সিউডোকোড। তোমরা আশা করি সিউডোকোড খুব ভালো মতো বুঝে গেলে। তাহলে আমাদের সিউডোকোড সিলেবাস থেকে কমপ্লিট। দেখি আমার সিলেবাসটা সিউডোকোড কমপ্লিট হয়ে গেল। এবার দেখবো হচ্ছে এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম, তারপর দেখবো স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে, আর অল্পই বাকি আছে, দেখে নাও। এফিসিয়েন্সি মানে হচ্ছে অ্যালগরিদমের কার্যকারিতা বা দক্ষতা, এফিসিয়েন্সি। এটা মানে কি, আমি দেখি নোটসে কী করিয়েছে একবার দেখে নিই। আচ্ছা, অ্যালগরিদমের কার্যকারিতা বা দক্ষতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কি আছে? গতি, নির্ভুলতা, স্থায়িত্ব, টাইম এবং স্পেস। সবচেয়ে দক্ষ এবং কার্যকারী অ্যালগরিদম হলো সেই অ্যালগরিদম যা সব থেকে কম সময় এবং সব থেকে কম স্পেস বা অঞ্চল নিয়ে মানে পারফর্ম করে। তার ব্যাপারটা হচ্ছে অ্যালগরিদমের কার্যকারিতা বা দক্ষতা তখনই হবে, ওটা নির্ভর করবে কয়েকটা স্টেটমেন্টের উপর। গতির উপর নির্ভর করে, নির্ভুলতার উপর নির্ভর করে, স্থায়িত্বের উপর নির্ভর করে, টাইম এবং স্পেসের উপর নির্ভর করে। ঠিক আছে, এবার সবচেয়ে দক্ষ ও কার্যকারী অ্যালগরিদম কোনটা হবে? যেটা সবচেয়ে কম সময়ে লেখা হবে, কম স্টেপে পদ্ধতিতে লেখা হবে, কম জায়গা নিয়ে লিখবে। এটাই হচ্ছে কিন্তু অ্যালগরিদমের দক্ষতা। তাই বুকে বলা আছে, তোমরা পড়লেও তাই পেয়ে যাবে, গতি, নির্ভুলতা, স্থায়িত্ব, ঠিক আছে, ইত্যাদি। এবার পরের প্রশ্ন দেখে নিই, কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম কি? আচ্ছা, এটা কোথায় আছে? কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম না? আচ্ছা, এবার দেখি এটা মানে হচ্ছে, তো আমি যে অ্যালগরিদমটা লিখব এর মধ্যে কি কি সমস্যা হতে পারে বা জটিলতা কি কি আছে। ঠিক আছে, একটি নির্দিষ্ট ইনপুটের জন্য কোনো অ্যালগরিদমের জটিলতা অ্যালগরিদমটির প্রয়োজনীয় স্থান, সময়ের পরিমাণ গণনা করে। অ্যালগরিদমের জটিলতাকে দুভাগে ভাগ করা হয়, স্থানের জটিলতা, স্পেস কমপ্লেক্সিটি, সময়ের জটিলতা, টাইম কমপ্লেক্সিটি, এবং স্থানের জটিলতা বা স্পেস, মানে দুটোই আছে, একটা স্থানের একটা সময়ের। তাহলে মেন ব্যাপারটা কী হচ্ছে, কোনো নির্দিষ্ট ইনপুটের জন্য অ্যালগরিদমের জটিলতা অ্যালগরিদমের স্থান ও সময়ের পরিমাণকে গণনা করে। ঠিক আছে, এটা দুভাবে, এটা দুটো ভাগ আছে, একটা কি স্থানের উপর, একটা সময়ের উপর। ওকে, কোনো নির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহার করে লিখিত প্রোগ্রাম রান করতে কতটা স্পেস বা মেমোরির প্রয়োজন তা হিসাব করাটাই কিন্তু হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। বুঝতে পারলে? স্থানের ব্যাপারটা হচ্ছে একটা অ্যালগরিদম লিখে রান করতে কতটা স্পেস দরকার, মানে কতখানি জায়গা দরকার, মানে স্থান দরকার, ওটাই হচ্ছে কিন্তু স্থানের জটিলতা। ওকে, আর সময়ের ব্যাপারটা কি, একটি প্রোগ্রাম রান করতে কতক্ষণ সময় লাগবে, সময়, তাকেই ওই প্রোগ্রামে বলা হয় টাইম কমপ্লেক্সিটি বা সময়ের জটিলতা। হয়ে গেল। আচ্ছা, নোটসে দেখি আর কি লিখিয়েছি, স্থানের হয়ে গেল, সময়েরও হয়ে গেল। আচ্ছা, এবার কি আছে, ডেটা অপারেশনের ভিন্নতার কারণে রিদমের টাইম কমপ্লেক্সিটি ভিন্ন ভিন্ন হতে পারে। আচ্ছা, এবার এই সময়ের জটিলতা আছে, এটা আবার ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। যেমন দেখো, সময়ের জটিলতা তুমি কী করে বের করবে? একটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি মানে টিআরপি, ঠিক আছে, প্রোগ্রামটি কম্পাইল করতে কতখানি সময় লাগে এবং রান করতে কতখানি সময় বোঝায়, দুটোকে বলা হয় সময়ের জটিলতা। তার মানে তুমি কম্পাইল করা মানে যে প্রোগ্রামের মধ্যে কী কী ভুল আছে ওটা বের করা, আর রান করা মানে ভুলটা ঠিক করে তুমি যখন রান করলে যখন আউটপুট পাবে ওই সময়টার যোগফলটাই হচ্ছে কিন্তু টাইম কমপ্লেক্সিটি। তো এবার দেখে নেবো হচ্ছে ডেটা অপারেশনের ভিন্নতার কারণে অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি ভিন্ন ভিন্ন হতে পারে। কী কম হতে পারে? একটা হচ্ছে বেস্ট কেস, এভারেজ কেস আর ওয়ার্স্ট কেস। আচ্ছা, বেস্ট, এভারেজ আর ওয়ার্স্টের ব্যাপারটা কি? একটা হচ্ছে কি বলছে, এই অবস্থায় ডেটা প্রসেসিংয়ের জটিলতা এত কম থাকে যে অ্যালগরিদমটি সম্পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগে। ঠিক আছে, তুমি ভুল কম করেছো, সম্পূর্ণ হতে ভুল কম, টাইম কম লাগবে। গড় অবস্থা, এভারেজ, এই অবস্থায় অ্যালগরিদমটি সম্পূর্ণ হতে গড় সময় লাগে বা এভারেজ সময় লাগে। আর নিকৃষ্টতম মানে হচ্ছে
সবচেয়ে বেশি টাইম লাগবে। এই অবস্থায় অ্যালগরিদমের রানিং টাইম সর্বোচ্চ, তাই অ্যালগরিদমটি সম্পূর্ণ হতে বেশি সময় লাগে। বুঝতে পারলে? বেস্ট, এভারেজ আর ওস্ট কেস হয়ে গেল। যেমন দেখো, তুমি যদি ভাবো যে নিচে একটা উদাহরণের সাহায্যে তুমি মানে বেস্ট, এভারেজ আর ওস্ট বের করবে, তবে কি করে বের করবে? তো প্রথম ক্ষেত্রে 4, 7, 13, 8 আছে, এটা আমার পর আছে বেস্ট কেস, ঠিক আছে। এবার আমার দ্বিতীয় ক্ষেত্রে দেখো 4টা আছে মাঝখানে, নিশ্চয় তাহলে আমি যদি সাজাই ছোটো থেকে বড়, তাহলে আমার একটু সময় বেশি লাগবে, এটা হলো এভারেজ কেস। আর এক্ষেত্রে আমার 4 আছে একদম শেষে, তাহলে আমাকে কী করতে হবে? 4টাকে প্রথমে নিয়ে আসতে হবে, এক্ষেত্রে আমার একদম ঝামেলা বেশি, এটা হলো ওস্ট কেস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিন। তো যেটা আমি বললাম তোমরা এটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখো তৃতীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ এখানে বেশি সেকেন্ড মানে রেস্ট সময় লাগবে বেশি, তাই এই প্রকারটা বলা হয়। তাই এই ধরনের কমপ্লেক্সিটি আমরা বের করে থাকি অ্যাসিম্পটোটিক নোটেশন দ্বারা। আচ্ছা, অ্যাসিম্পটোটিক নোটেশন দ্বারা এটা বের করা হয়। তার মানে যখন তুমি 4কে খুঁজবে, প্রথমে পেয়ে যাচ্ছ, এখানে 4কে খুঁজতে তোমাকে তাহলে 7কে, 3কে, 25কে চেক করতে হচ্ছে। আবার এক্ষেত্রে তোমাকে একটা সবগুলোকে চেক করে শেষে তুমি 4 পেয়ে যাচ্ছ, এটা একটা ওস্ট কেস, ঠিক আছে। আর এই ধরনের ওস্ট কেস বের করতে কিন্তু আমাদের অ্যাসিম্পটোটিক নোটেশন দ্বারা বের করতে হয়। ওকে, তাই লেখা আছে আমাদের। এবার অ্যাসিম্পটোটিক নোটেশন ব্যাপারটা কি দেখে নাও। খুব সহজভাবে বলতে গেলে অ্যাসিম্পটোটিক নোটেশন কোনো একটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি নির্ধারণ করে। প্রোগ্রামটি রানিং করার আগেই, উইদাউট রানিং দ্য প্রোগ্রাম, অর্থাৎ মানে হচ্ছে প্রোগ্রামটা রান করার আগে তুমি সময় বের করে ফেলে যে কতখানি সময় লাগতে পারে, ঠিক আছে। তো অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউট করার আগেই কোনো একটি প্রবলেম বা কোনো একটি অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত হবে তা নির্ধারণ করে অ্যাসিম্পটোটিক নোটেশনের দ্বারা। আমরা সাধারণত 3 ধরনের নোটেশনের মাধ্যমে অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি। কীভাবে বের করতে পারি? একটা হচ্ছে বিগ ও নোটেশন দ্বারা, একটা বিগ ওমেগা, ওমেগা সাইন আছে দেখো, এটা ওমেগা সাইন, মানে একটা বিগ ও, একটা বিগ ওমেগা, বিগ থিটা, একটা বিগ, 3টা আছে, তাহলে বিগ ও, একটা ও চিহ্ন, একটা ওমেগা চিহ্ন, একটা থিটা চিহ্ন। এই 3ভাবে কিন্তু আমরা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বের করতে পারি, ঠিক আছে। তো এবার বিগ ও ব্যাপারটা কি, বিগ থিটা ব্যাপারটা কি, বিগ ওমেগা ব্যাপারটা কি দেখে নাও। বিগ ও হচ্ছে একটা অ্যালগরিদম রান করতে সর্বোচ্চ কত সময় লাগবে তার পরিমাপ, অর্থাৎ অ্যালগরিদমের আপার বাউন্ড এই নোটেশনের মাধ্যমে ব্যবহার করা হয়। হলো বিগ ওমেগা। বিগ ওমেগা হচ্ছে একটি অ্যালগরিদম রান করতে সবচেয়ে কম কত সময় লাগবে, মানে বেস্ট কেসটা, ঠিক আছে। এটা সবচেয়ে সর্বোচ্চ মানে ওস্ট কেসটা, এটা বেস্ট কেসটা হচ্ছে ওমেগা। আর বিগ থিটা কোনটা? বিগ থিটা হচ্ছে একটি অ্যালগরিদম রান করতে সর্বনিম্ন মানে সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত সময় লাগবে তার গড়, মানে হচ্ছে এভারেজ কেসটা। বুঝতে পারলে? বিগ ও মানে হচ্ছে ওস্ট কেস, সর্বোচ্চ সময়। বিগ ওমেগা মানে সর্বনিম্ন কমায়, মানে বেস্ট কেস। আর বিগ ওমেগা থিটা মানে হচ্ছে এভারেজ কেস, মানে সর্বোচ্চ সর্বনিম্নের মধ্যে যেই ওই এভারেজটা, ওটা হচ্ছে বিগ থিটা কেস। তো স্টুডেন্ট, আমরা কিন্তু খুব ভালোভাবেই এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললাম। দেখো আস্তে আস্তে কিন্তু সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষার অবশ্যই আগে সব কমপ্লিটও হয়ে যাবে, তোমরা রিভিশনও করতে পারবে। যাই হোক, আমাদের কিন্তু দ্বিতীয় ক্লাসটা এখানে শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে এক্সারসাইজটা সলভ করব। তো চ্যানেলে পাশে থাকো, দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি। ভিডিওগুলো কেমন লাগছে জানাও, আর তোমরা কোত্থেকে ভিডিও দেখছো সেটাও জানিও। নাম বলতে হবে না, চাইলে নাম বলতেও পারো, তাহলে আমারও মনে থাকবে যে হ্যাঁ, আমার ক্লাসে এই স্টুডেন্টটা বারবার দেখছে, আমার ভিডিওটা ভালো মতো ফলো করছে। কিছুই না, একটু পরিচয় জানা, কারা কারা ক্লাস করছে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।